মামা আমাকে এবং মামিকে রুমে রেখে বাহিরে গিয়ে মামা আমার শাশুড়ির সাথে আধা ঘন্টা ধরে কথা বলছে। এতক্ষণ সময় নিয়ে মামা আমার শাশুড়ির সাথে কি এমন কথা বলছে সেটা আমি এবং আমার মামি বোঝার চেষ্টা করছি, কিন্তু বুঝে উঠতে পারছি না। মামি মামার কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছিল, কিন্তু শুনতে পাচ্ছিল না। মামার এতক্ষণ ধরে কথা বলা দেখে মামির মনে হলো, আমার মনে হয় আজকেই তোর ওই বাড়িতে চলে যাওয়া উচিত হবে। ব্যাপারটা গরম গরম থাকতেই তোর ওই বাড়িতে যাওয়া উচিত। এখনই যাব? রাত হয়ে গিয়েছে তো। কত রাত আর হয়েছে? কিছুক্ষণ আগেই তো মাত্র সন্ধ্যা হয়েছিল। আবিরকে তোর দেখতে ইচ্ছে করছে না? 2 বছর পর তোর স্বামী বিদেশ থেকে এসেছে, তুই কি দেখবি না? কিন্তু মামি, কোনো কিন্তু না। তুই যা, তুই গিয়ে রেডি হয়ে নে, আমি দেখছি। আর তোর মামাকে বলছি। মামির কথা শুনে সত্যি সত্যি আমার মনে হলো আজই তাদের বাড়িতে আমার যাওয়া উচিত। আমি যদি ওখানে উপস্থিতি না থাকি তাহলে আমার অনুপস্থিতিতে অনেক কিছুই হয়ে যেতে পারে। মামা বাহিরে থেকে রুমে এসেই বললেন, তুই কি ওই বাড়িতে যেতে চাচ্ছিস? মামা, আমি এখনই যেতে চাচ্ছি। এখন? হ্যাঁ, মেয়ে যেতে চাচ্ছে, মেয়েকে এখনই দিয়ে আসো। মামা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে নি। মামা নিজের রুমে চলে গেল। মামি আলমারি খুলে আমাকে একটা লাল টুকটুকে শাড়ি বের করে দিল। এইটা পর। লাল শাড়িতে মেয়েদের খুব অদ্ভুত সুন্দর দেখা যায়। লাল শাড়ি পরে চোখে একটু কাজল দিবি, ঠোঁটে একটু লিপস্টিক দিবি, লাল লিপস্টিক, আর চুলগুলা খোপা করবি। একটা পুরুষকে কাবু করতে এটাই যথেষ্ট। চুলগুলো ভালো করে চিরুনি করে নেই। লাল ব্লাউজটা বের করে দিচ্ছি, দাঁড়া, বের করে দিচ্ছি। মামি আলমারি থেকে লাল পেটিকোট এবং ব্লাউজ আমার হাতে ধরিয়ে বলল, তুই এগুলা পরে রেডি হয়ে না, আমি তোর মামার সাথে কথা বলে আসছি। ততক্ষণে তুই সুন্দর করে রেডি হয়ে নে। মামির কোনো ছেলে মেয়ে নেই, একদমই যে ছিল না তা না। আমাকে দেখাশোনা করার জন্য মামা তাড়াতাড়ি বিয়ে করেছিলেন। প্রথম দিকে আমাকে খুব ভালোবাসলেও পরে কেন জানি মামির মনটা বিষিয়ে গেল। ভিতরে ভিতরে ভালোবাসলেও সেটা বাহির থেকে বুঝতে দিত না, সবসময় খারাপ ব্যবহার করত। তবুও আমি তার পিছু ছাড়িনি। মামির 3 বছরের মাথায় প্রথম একটা ছেলে হয়েছিল। মামা মামি অনেক খুশি ছিল, কিন্তু সে খুশি বেশি দিন টিকেনি। 20 দিনের মাথায় বাচ্চাটা কি যেন হয়ে মারা গিয়েছিল। সবাই খুব ভেঙে পড়েছিল। তারপর আরো 3 বার মামি মা হয়েছিল, কিন্তু সন্তানগুলোকে আর ধরে রাখতে পারেনি। সৃষ্টিকর্তা মামির কুল খালি করে বাচ্চাগুলোকে নিয়ে গিয়েছে। এরপর থেকে মামি আর সন্তানের সুখ কখনোই পায়নি। আমি শাড়ি পরে কুচিগুলো ঠিক করতেই মামিকে ডাকলাম। ডাক দেওয়ার সাথে সাথে মামি আমার রুমে এসে বললেন, কি হয়েছে? মামি, শাড়ির কুচিগুলো আমাকে খুব জ্বালাচ্ছে, আমি ঠিক করতে পারছি না। মামি একগাল হাসি দিয়ে বলল, আমি ঠিক করে দিচ্ছি। তার জন্যই তো আমি আসলাম। বুঝেছি, আমাকে কেউ প্রয়োজন ছাড়া ডাকে না। না ডাকতেই যে চলে আসে তাকে আর কিভাবেই বা ডাকবো? আজ তো কেউ আমাকে একা থাকতেই দেয়নি, তাহলে আমার কি এখন চলে যাওয়া উচিত? মেয়ের উপর কি মা বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে? যেখানে মেয়েটা জেদি, রাগে, একরোয়া স্বভাবের। আয় আমার কাছে আয়, কুচিগুলো ঠিক করে দিচ্ছি। শাড়িও তো ঠিক করে পড়তে পারিসনি, আয় আমি ঠিক করে দেই। আমি এত সেজে গুজে যাচ্ছি মামি, আমার সংসারটা টিকবে তো? আবির আমাকে মেনে নিবে তো? ভালোবাসবে তো? আল্লাহ ভরসা, কোনো চিন্তা করবি না, শুধু কোনো কিছুতেই হার মানবি না। তোর শাশুড়ি খুব ভালো মানুষ। তখন তার ফোন কল আমার খুব আজব লেগেছে। আমার শাশুড়ি যে আমার সাথে এরকম করে কথা বলবে সেটা আমি কখনো ভাবিনি। মামি আমাকে পুরোপুরি ভাবে রেডি করে আয়নার সামনে নিয়ে দাঁড় করালো। পিছন দিক দিয়ে মামি আমার কাঁধের মধ্যে হাত দিয়ে আয়নার সামনে গিয়ে তাকিয়েই রইলো। তোকে কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। বরকে একটু আকৃষ্ট করতে হলে মেয়েদের একটু নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখতে হয়, বুঝলি? মামি এবার সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, আমি তোর মামাকে বের হতে বলছি। মামি, ওই লাগেজটা ভালো করে রেখে দিয়েন। কে যে দিল সেটা তো জানতেই পারলাম না। আচ্ছা ঠিক আছে, রেখে দিব। আমি ভাবছি আবারও চোখের পানি ফেলে ফিরে আসতে হয় কিনা। এই তো, যত চিন্তা তত ভার হয় না, তুই এত টেনশন করিস না। আশা করি ভালো কিছুই হবে। মামি মামাকে ডাকতেই মামা বাহিরে গিয়ে মামার বাইকটা বের করে নিল। মামির থেকে বিদায় নিয়ে আমি যখন বের হব তখন হঠাৎ মামি আমাকে বুকে জড়িয়ে নিল। আকস্মিক ভাবে মামি আমাকে এইভাবে জড়িয়ে ধরবে আমি এটা কখনোই ভাবিনি। এই মানুষটার এত ভালোবাসা আর আমি নিজেকে ধরা দেওয়া, এটা আমি মেনে নিতে পারছি না। এত শক্ত প্রকৃতির মানুষ কেন এত ভালোবাসা জাহির করছে? মামিকে একা বাসায় রেখে আমি এবং মামা দুজনেই রওনা দিতে হলো। বাসায় ফিরে মামিকে কল দিয়ে জানাবো বলেই বিদায় নিলাম। মামা বেশ দ্রুত গতিতেই বাইকটা চালাচ্ছে। রাত হওয়ায় রাস্তাটা বেশ ফাঁকা। আমি মামার কাঁধে হাতটা রেখে চুপচাপ বসে আছি। নিজের স্বামীকে প্রথমবারের মতো দেখার উত্তেজনা কাজ করছে। আমি যাওয়ার পর ওই বাড়িতে কি হবে সেটা নিয়ে আমি ভয়েও আছি, আবার উত্তেজনাও কাজ করছে। এইটুকু বুঝতে পারছি যে আমাকে নরম হওয়া যাবে না। বিয়ের আগে কিছু কিছু মেয়েরা ছেলেদের ঘরে উঠে যায়, আর আমার বিয়ে হওয়া সত্ত্বেও নিজের স্বামীকে পাওয়ার জন্য এরকম কাজ করতে হবে সেটা আমি ভাবতেও পারিনি। নিজেকে বারবার বুঝাচ্ছি ভেঙে পড়া যাবে না, শক্ত হতে হবে। তবুও ভিতর থেকে একটা ভয় কাজ করছে। আমাকে চুপ থাকতে দেখে মামা বলছে, তোর কি ভয় করছে ওই বাড়িতে যেতে? হ্যাঁ মামা। আচ্ছা, আমার শাশুড়ির সাথে ওই সময় তোমার কি কথা হয়েছিল মামা? ওইসব তো আর শুনতে হবে না। তুই ওখানে গিয়ে আগেই কারোর সাথে খারাপ ব্যবহার করবি না। কেউ কিছু বললেও আজ আর কোনো জবাব দিবি না। আর নিজের শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করার জন্য সেটার জন্য ক্ষমা চাবি। আচ্ছা ঠিক আছে। তখন একটু বেশি
বেশি রাগ দেখানো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি মাফ চেয়ে নিব, তবে উনি যদি আবারও আমার সাথে খারাপ ব্যবহার করে তখন কিন্তু আমি চুপ থাকবো না। একটু সহ্য করে নিস মা, আমার খুব ভয় লাগছে। ওনারা কি আমার সাথে ভালো ব্যবহার করবে এটা তো যাওয়ার পরই বোঝা যাবে। আর কোনো কথা বললাম না, এখন শুধু বাড়িতে পৌঁছানোর অপেক্ষা। মামা বাইকের গতি বাড়িয়ে দিলেন। আমি চুপচাপ চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে শুরু করলাম। তিনি একমাত্র আমাকে এসব থেকে বাঁচাতে পারেন। বাড়ির সামনে এসেই বাইকটা থামালেন। সদর দরজার গেটটা খুলে বাইকটা ভিতরে নিয়ে রাখলেন। মামা তখন বলল 10:30 বেজে গেছে, আয় মা তাড়াতাড়ি আয়। মামা আমার আগে আগে হাঁটা শুরু করলেন। আমি মামার পিছু পিছু হাঁটছি। বুকের ভিতরটা কেমন যেন করছে। অতিরিক্ত ভয় পেটের নাড়ি বুড়িগুলো কাঁপছে। আমি হাঁটার শক্তিটুকুও পাচ্ছি না। মনে হচ্ছে আমি এখনই মাথা ঘুরিয়ে পড়ে যাব। এই বাড়িতে এর আগেও কয়েকবার এসেছি, কিন্তু এমন কখনোই হয়নি। মামা গিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। মামা দরজার সামনে গিয়ে মুচকি হেসে দিয়ে বলল, আমার মাটার মুখটা এত কাদু কাদু লাগছে কেন? আমার খুব ভয় লাগছে মামা। দূর মেয়ে, কিছুই হবে না, সাহস রাখ। মামা আমার মাথায় হাত বুলিয়ে কলিং বেলটা চাপলেন। বেল বাজানোর সাথে সাথে দরজার উপরে শব্দ হলো। মনে হলো কেউ যেন দরজা খোলার জন্যই রেডি হয়ে আছে। দরজার পাটটা খুলে গেল। খুলেই দেখে আমার ননদ দাঁড়িয়ে বলল, তুমি এসে পড়েছো?